মানুষের অন্তরে লুকিয়ে থাকা স্বার্থ, অবিশ্বাস আর অহংকার কত সহজেই সম্পর্কের কোমল বাঁধন ছিন্ন করে। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বিরোধ কখন যে গভীর সংকটের রূপ নেয় বোঝাই যায় না। এমন অবস্থায় শুধুমাত্র স্নেহের পরশই পারে এই অন্ধকারের শেষে উষার আলো দেখাতে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ আপনাদের জন্য রইল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে গল্প মামলার ফল। গল্প পাঠে আমি রিয়া। চলুন শোনা যাক আজকের গল্প। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক একান্নে একটি বাটিতে কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস, জমি জমা, পুকুর বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সুমুখের পুকুরের ওধারে খান দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলেপুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বাঁশঝাড় ভাগ হইতে পাইল না। কারণ শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশাই, বাঁশঝাড়টা আমার নিতান্তই চাই। ঘরদোর সব পুরনো হয়েছে, চালের বাতা বাকারি বদলাতে, খোঁটাখুঁটি দিতে বাঁশ আমার নিত্য প্রয়োজন। গায়ে কার কাছে চাইতে যাব বলুন? শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের উপর হাত নাড়িয়া বলিল, আহ, ওর ঘরে খোঁটাখুঁটিতে বাঁশ চাই, আর আমার ঘরে কলা গাছ চিরে দিলেই হবে না? সে হবে না, সে হবে না চৌধুরী মশাই। বাঁশ ঝাড়টা আমার না থাকলে চলবে না, তা বলে দিচ্ছি। মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল। সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে, শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্রী বাঁশঝাড়ের তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল। ষষ্ঠী পূজা কিংবা এমন কি একটা দৈব কার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশ পাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এ বস্তুটি দুর্লভ নয়, অনায়াসেই অন্যত্র সংগ্রহ হইতে পারিত। কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার শরম বোধ হইল। বিশেষত তাহার মনে ভরসা ছিল, দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে, ছোট বউ একা আর করিবে কি? কিন্তু কি কারণে শম্ভুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল? সে সবে মাত্র পান্তা ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্যোগ করিতেছিল। এমনি সময়ে ছোট বউ পুকুর ঘাট হইতে উঠি পড়ি করিয়া ছুটিয়া আসিয়া স্বামীকে সংবাদটা দিল। শম্ভুর কোথায় রহিল জলের ঘটি, কোথায় রহিল হাত পা ধোয়া। সে রই রাই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া 3 লাফে আসিয়া এঁটো হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল, সে সকল সে আর যেখানেই শিখিয়া থাকুক, রামায়ণের লক্ষণ চরিত্র হইতে যে শিক্ষা করে নাই তাহা নিঃসংশয়ে বলা যায়। এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়িতে গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু লাঙল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল, এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাঁধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল, এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুরী মশাইয়ের বিচার করেন তো ভালোই,
না হইলে সে সদরে গিয়া 1 নম্বর রুজু করিবে, তবে তাহার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশপাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়াই মনের সুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল। স্ত্রীর নিষেধ শুনে নাই। বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীর দর্পে একতরফা জয়ী হইয়া চলিয়া গেলেন। ভাদ্রবধূ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না। ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার উপর পা ছড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও ওই একই দশা। বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে। হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়িতে চলিয়া যাইবে। 2টা বাঁশ পাতার জন্য দেওরের হাতে এত লাঞ্ছনা! বেলা 1.5 প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। বড় বউ ছটফট করিতে লাগিল। কি জানি চৌধুরী মশাইয়ের বাটি হইতেই বা তিনি নম্বর রুজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন। এমন সময়ে বাহিরের দরজায় ঝনাত করিয়া সজোরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল। বয়স তাহার 16-17 কিংবা এমনই একটা কিছু, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার বাপকেও ডিঙাইয়া গিয়াছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে। আজকাল মর্নিং স্কুল, বেলা 10:30টায় স্কুলের ছুটি হইয়াছে। গয়ারামের যখন 1 বৎসর বয়স, তখন জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নূতন বধূ ঘরে আনিল বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরই পড়িল, এবং এতকাল 2 ভাই পৃথক না হওয়া পর্যন্ত এ ভার তিনিই বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনোদিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নূতন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে স্কুলের ছুটির পর বাড়িতে ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া প্রজ্বলিত হুতাশনবৎ এ বাড়িতে আসিতেছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না, কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনই বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি নে তা বল। গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্য ভাত রেঁধে বসে আছি, তাই দেব? বলি তোর সৎ মা আবাগি ভাত দিতে পারলে না, যে এখানে এসেছিস হাঙ্গামা করতে? গয়ারাম চেঁচাইয়া বলিল, সে আবাগির কথা জানি নে, তুই দিবি কিনা বল। না দিবি তো চললুম আমি তো সব হাড়ি করি ভেঙে দিতে। বলিয়া সে গোলার নিচে চেলা কাঠের গাদা হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সভয়ে চিৎকার করিয়া উঠিলেন, গয়া, হারামজাদা দস্যি, বাড়াবাড়ি করিস নে বলছি। 2 দিন হয়নি আমি নতুন হাড়ি কুড়ি কেড়েছি। একটা কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই তো তখন বলিস। হ্যাঁ। গয়ারাম রান্নাঘরের শিকলটায় গিয়া হাত দিয়াছিল। হঠাৎ একটা নূতন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, ভাত না দিস না দিবি আমি চাইনে। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ধামা চিড়ে মুড়কি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, দেখে এলুম।
আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী, এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখের জোর রাখিয়া কহিলেন, তাই যা না, কেমন খেতে পাস দেখি। দেখিস তখন, বলিয়া গয়া একখানা ছিঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি দেখি শতভাগা। গয়া জবাব দিল না। রান্নাঘরে ঢুকিয়া এক খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহির হইয়া যায় দেখিয়া জ্যাঠাইমা উঠানে নামিয়া আসিয়া ভয় দেখাইয়া কহিলেন, দস্যি কথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার তুমি? ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি রেগে রয়েছি। কিন্তু গয়ারাম ভয় পাইবার ছেলে নয়। সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল। গঙ্গামণি তার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত আসিয়া চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে তুই ভাত চেয়ে খাস? পাটালি গুড়ের সন্দেশ দিয়ে, চাঁপা কলা দিয়ে, দুধ দই দিয়ে ফলার করা চলে না যে। তুই তো যাবি পরের ঘরে চেয়ে খেতে। কৈবর্তের ঘরে তুমি এমনই নবাব জন্মেছ। গয়া কিছু দূরে যাইয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই দিলিনি কেন পোড়ার মুখী? কেন বললি নেই? গঙ্গামণি গালে হাত দিয়া অবাক হইয়া বলিলেন, শোনো কথা ছেলের, কখন আবার বললুম তোকে কিছু নেই? কোথায় চান কোথায় কি, দস্যির মতো ঢুকেই বলে দে ভাত। ভাত কি আজ খেতে আছে যে দেব? আমি বলি সবই তো মজুদ, ডুবটা দিয়ে এলেই। গয়া কহিল, ফলার তোর পচুক, রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরের শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি 3 পোর বেলায় ভাতে ভাত খাবো। যা, আমি তোদের কারুর কাছে খেতে চাইনে। বলিয়া সে হনহন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো গলায় চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া, লক্ষ্মী বাপ আমার, না হয় 4টে পয়সা দেব রে, শোন। গয়ারাম ভ্রুক্ষেপ করিল না, দ্রুত বেগে প্রস্থান করিল। বলিতে বলিতে গেল, চাইনে আমার ফলার, চাইনে আমার পয়সা, তোর ফলারে আমি, ইত্যাদি ইত্যাদি। সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন এবং গয়ার কুব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলা কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল। পাটালি গুড়ের সন্দেশ, দধি দুগ্ধ, চাঁপা কলা, তাহার উপর 4 পয়সা দক্ষিণা। মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিল। স্নান সারিয়া গয়ারাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল। উঠানে দাঁড়াইয়া ডাক দিল, ফলারের সব শিগগির নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো তোকেই আজ খেয়ে ফেলব। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন। গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন। ঘরে দুধ দই চিঁড়া গুড় ছিল বটে, কিন্তু চাঁপা কলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন। তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন,
তুই ততক্ষণে ভিজে কাপড়টা ছাড় বাবা, আমি পুকুর থেকে হাত ধুয়ে আসছি। শিগগির আয় বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? বলিয়া তিনি ভাঁড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি একবার দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাঁপা কলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুরে খেয়ে গেছে। একটা বেড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া কহিল, কলা কখন ইঁদুরে খায়? তোর ছিল না তাই কেন বল না। গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চীনা দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায় খায়, কলা আমার দরকার নেই, পাটালি গুড়ের সন্দেশটা নিয়ে আয়, কম আনিসনি যেন। জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাড়ি কুড়ি নাড়িয়া সভয়ে বলিয়া উঠিলেন, যা, এও তো ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই। কখন মন ভুলান্তে হাড়ির মুখটা খুলে রেখেছি। তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালি গুড় কখনো ইঁদুরে খায়? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে কেন ডাকলি আমাকে? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিল, কহিল, তবু বলছো সত্যি? যা, আমি তোর কিচ্ছু খেতে চাইনে। বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। বলিয়া সেই চেলা কাঠটা হাতে তুলিয়া ভাঁড়ারের দিকে ছুটিল। গঙ্গামণি হাঁ হাঁ করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন, কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনই সময়ে শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণি স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার এক ঘা বসিয়ে দিয়ে পালিয়েছে, এই দেখো ফুলে উঠেছে। বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে উপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্ত মশাই, এ সমস্ত ওই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সেই এই কাজ করিয়েছে। কি বলো দিদি, এই নয়? গঙ্গামণির তখন অন্তর জ্বলিতেছিল। সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ঠিক ভাই, ওই পোড়ামুখী ছোঁড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে। এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব বলে দিচ্ছি। এত বেলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই, জমিদারের কাছেও সুবিচার হয় নাই, তাহাতে বাড়িতে পা দিতে না দিতে এই কাণ্ড। তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম থানায় দারোগার কাছে, এর বিহিত না করতে পারি তো আমি বিন্দু সামন্তর ছেলে নই।
তাহার শালা লেখাপড়া জানা লোক, বিশেষত তাহার গয়ার উপর আগে হইতেই আক্রোশ ছিল। সে কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ। লাঠি নিয়ে বাড়িতে চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা আর মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি 6 মাস জেল। সামন্তমশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি, আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুরতে পারি। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানায় দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণির সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর আর ছোট বধূর ওপর। সে এই লইয়া একটা হুলুস্থুল করিবার উদ্দেশ্যে কবাডে শিকল তুলিয়া দিয়া সেই চেলাকাঠ হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চ কণ্ঠে কহিল, কেমন গো ছোট কর্তা, ছেলেকে নিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটাতে একসঙ্গে ফাটকে যাও। শম্ভু সেইমাত্র তাহার এ পক্ষের ছেলেটাকে লইয়া ফলার শেষ করিয়া দাঁড়াইয়াছে। বড় ভাজের মূর্তি এবং তাহার হাতের সেই চেলা কাঠটা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল। কহিল, হয়েছে কি? আমি তো কিছুই জানি নে। গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল, আর ন্যাকা সাজতে হবে না, দারোগা আসছে, তার কাছে গিয়েই বলো কিছু জানো কি না। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটা খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল। শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল, মাইরি বলছি বড় বউঠান, আমরা কিছুই জানি নে। কথাটা যে সত্য বড় বউ তাহা নিজেও জানিত। সে শম্ভুর মুখের ওপরেই 16 আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গয়ারামের কীর্তি বিবৃত করিল। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্পভাষিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল, স্বামীকে কহিল, কেমন, যা বলেছিল তাই হলো কিনা? কতদিন বলি, ওগো দস্যি ছোঁড়াটাকে আর ঘরে ঢুকতে দিও নি। তোমার ছোট ছেলেটাকে হক না হক মেরে মেরে কোন দিন খুন করে ফেলবে, তা গেরাজ্জি হয় না। এখন কথা খাটল তো। শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল, আমার দিব্যি বড় বউঠান, দাদা সত্যি নাকি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নিত্যি বলি দিদি, কোথায় যে নদীর উপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়ে ওরে কাজে লাগিয়ে দাও। তারা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জোটই নেই, 2 দিনে সোজা হয়ে যাবে। তা না, স্কুলে দিয়েছি পড়ুক, ছেলে যেন ওর উকিল মোক্তার হবে। শম্ভু কাতর হইয়া বলিল, আরে সাধে দিইনি সেখানে, সবাই কি ঘরে ফিরতে পায়? অর্ধেক লোক মাটিতে চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশি মেলে না। ছোট বউ বলিল, তবে বাপ বেটাতে মিলে ফাটকে খাটকে যাও। বড় বউ চুপ করিয়া রহিল। শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল, আমি কালই ছোঁড়াকে নিয়ে গিয়ে 5লার পুলে কাজে লাগিয়ে দেব বউঠান, দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। তাহার স্ত্রী কহিল, ঝগড়া ঝাঁটি তো শুধু ওই ড্যাকরার জন্যে। তোমাকেও তো কতবার বলিছি দিদি, ওরে ঘরে দরে ঢুকতে দিও না, আশকারা দিও না। আমি বলি নে তাই, নইলে ও মাসে তোমাদের মর্তমান কলার কাঁদিতে রাত্রিরে কে কেটে নিয়েছিল, সে তো ওই দস্যি। যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে? পুলের কাজে পাঠিয়ে দাও, পাড়া জুড়ুক।
শম্ভু মাতৃদিব্য করিল যে কাল যেমন করিয়াই হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জল গ্রহণ করিবে। গঙ্গামণি এ কথাতেও কোনো কথা কহিল না। হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল। স্বামী ভাই এখনো অভুক্ত। অপরাহ্ন বেলায় সে বিষণ্ণ মুখে রান্নাঘরের দোরে বসিয়া তাহাদেরই খাবার আয়োজন করিতেছিল। গয়ারাম উঁকি ঝুঁকি মারিয়া নিঃশব্দ পদে প্রবেশ করিল। বাটিতে আর কেহ নাই দেখিয়া সে সাহসে ভর করিয়া একেবারে পিছনে আসিয়া ডাক দিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকিয়া উঠিলেন, কিন্তু কোনো কথা কহিলেন না। গয়ারাম অদূরে ক্লান্তভাবে ধপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল, আচ্ছা, যা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে। খাবার কথায় গঙ্গামণির শ্রান্ত ক্রোধ মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি তাহার মুখের প্রতি না চাহিয়াই সক্রোধে বলিয়া উঠিলেন, বেহায়া পোড়ার মুখ, আবার আমার কাছে এসেছিস খিদে বলে? দূর হ এখান থেকে, দূর হ। গয়া কহিল, দূর হব তোর কথায়? জ্যাঠাইমা ধমক দিয়া কহিলেন, হারামজাদা নচ্ছার, আমি আবার দেব তোকে খেতে। গয়া বলিল, তুই দিবি না তো কে দেবে? কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি না? কেন ভালো করে বললি নি, বাবা এই দিয়ে খা, আজ আর কিছু নেই? তাহলেই তো আমার রাগ হয় না। দে না খেতে শিগগির, আমার পেট যে জ্বলে যাচ্ছে। জ্যাঠাইমা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিলেন, পেট জ্বলে থাকে তোর সৎ মার কাছে যা। বিমাতার নামে গয়া চক্ষের পলকে আগুন হইয়া উঠিল। বলিল, শেয়াবাগির আমি নাকি আর মুখ দেখব? শুধু ঘরে আমার ছিপটা আনতে গেছি, বলে দূর দূর, এইবার জেলের ভাত খেগে যা। আমি বললুম, তোদের ভাত আমি খেতে আসিনি, আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি। পোড়ার মুখী কম শয়তান, ওই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাঁশপাতা কেড়ে নিয়েছে। বলিয়া সে সজোরে মাটিতে একটা পা ঠুকিয়া কহিল, তুই রাক্ষসী নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি, কেন আমায় বললিনি? ওই বাঁশ ঝাড় সমস্ত যদি আমি আগুন দিয়ে না পোড়াই তো আমার নাম গয়া নয়, দেখে নিস। আবাগি আমাকে বললে কি জানিস জ্যাঠাইমা? বলে তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে দেবে। শুনলি কথা হতভাগীর? গঙ্গামণি কহিলেন, তোর জ্যাঠামশাই পাঁচুকে সঙ্গে নিয়ে গেছেই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলিস, এত বড় তোর আসপদ্দা। পাঁচু মামাকে গয়া একেবারে দেখিতে পারিত না। সে আবার যোগ দিয়াছে শুনিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, কেন তুই রাগের সময় আমাকে আটকাতে গেলি? বাহ, তাই আমাকে মারবি? এখন যা, ফাটকে বাঁধা থাকগে যা। গয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া বলিল, তুই আমাকে ফাটকে দিবি? দে না, দিয়ে একবার মজা দেখ না। আপনি কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? গঙ্গামণি কহিলেন, আমার বয়ে গেছে কাঁদতে, যা আমার সুমুখ থেকে যা বলছি, সুত্তুর বালাই কথাকার। তুই আগে খেতে দে না, তবে তো যাব। কতকাল সাত সকালে দুটি মুড়ি খেয়েছি বলতো, খিদে পায় না আমার। গঙ্গামণি কি একটা বলিতে যাইতেছিলেন, এমন সময়ে শিবু পাঁচুকে লইয়া থানা হইতে ফিরিয়া আসিল এবং গয়ার প্রতি চোখ পড়িবা মাত্র বারুদের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিয়া কহিল, হারামজাদা পাজি আমার বাড়িতে ঢুকেছে, বেরো বেরো বলছি। পাঁচু, ধর তো বেটাকে।
চক্ষের পলকে এই কাণ্ড ঘটিয়া গেল। গঙ্গামণি একটা কথা কহিবারও অবকাশ পাইল না। ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল, তোর আশকারা পেয়েই ও এমন হচ্ছে, আর যদি কখনো ওই বেটাকে বাড়িতে ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্য রইল। পাঁচু বলিল, দিদি, তোমাদের কি, আমারই সর্বনাশ। কখন রাতে ভিতে লুকিয়ে আমার ঠ্যাঙেই ও ঠ্যাঙা মারবে দেখছি। শিবু কহিল, কাল সকালেই যদি না পুলিশ পেয়াদা দিয়ে ওর হাতে দড়ি পরাই তো আমার, ইত্যাদি ইত্যাদি। গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। ভীতু পাঁচকুড়ি সে রাত্রে আর বাড়ি গেল না, এইখানেই শুইয়া রহিল। পরদিন বেলা 10টার সময়ে ক্রোশ 2 দূরের পথ হইতে দারোগাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া পালকি চড়িয়া কনস্টেবল ও চৌকিদারাদি সমভিব্যাহারে সরে জমিনে তদন্ত করিতে উপস্থিত হইলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপ, চেলা কাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ। সমস্ত গ্রামময় একটা হুলুস্থুল পড়িয়া গেল। প্রধান আসামি গয়ারাম, তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজির করিতেই সে কনস্টেবল ও চৌকিদার প্রভৃতি দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিল। বলিল, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়। দারোগা বুড়ো মানুষ, তিনি আসামির বয়স ও কান্না দেখিয়া দয়ার্দ্র চিত্তে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম? গয়া কহিল, আমাকে শুধু জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। দারোগা প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন? না, মারিনি। কবাটের আড়ালে গঙ্গামণি দাঁড়াইয়াছিলেন, সেই দিকে চাহিয়া কহিল, তোকে আমি কখন মেরেছি জ্যাঠাইমা? পাঁচু নিকটে বসিয়াছিল। সে একটু কটাক্ষে চাহিয়া কহিল, দিদি, হুজুর জিজ্ঞাসা করছেন, সত্যি কথাটা বলো। ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোমাকে মারেনি? ধর্মাবতারের কাছে যেন মিথ্যা কথাটা বলো না। গঙ্গামণি অস্ফুটে যাহা কহিলেন, পাঁচু তাহাই পরিস্ফুট করিয়া বলিল, হ্যাঁ হুজুর, আমার দিদি বলছেন ও মেরেছে। গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল, দেখ পেঁচো, তোর আমি পা না ভাঙি তো। রাগে কথাটা তার সম্পূর্ণ হইতে পাইল না। পাঁচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন হুজুর, দেখলেন? হুজুরের সুমুকেই বলছে পা ভেঙে দেবে, আড়ালে ও খুন করতে পারে। ওকে বাঁধবার হুকুম হোক হুজুর। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমার মা নেই তো, তাই নইলে। এবারেও কথাটা তাহার শেষ হইতে পারিল না। যে মাকে তাহার মনেও নাই, মনে করিবার কখনো প্রয়োজনও হয় নাই, আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকেই ডাকিয়া সে ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। এদিকে দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না। দারোগা বাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন। পাঁচু মামলা চালানো, তাহার যথারীতি তদবিরাদের দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে, এই কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণকে অত্যন্ত নিন্দা করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল। কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার দূর সম্পর্কের এক মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বহিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল।
কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল। শিবু পাশের বাড়ির লোকের কাছে এই কথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল, তুই চুপ করে রইলি, একটা কথাও বললি নে। শিবুর স্ত্রী শুধু কহিল, না। আমি বাড়ি থাকলে ওই মেয়ে মানুষকে ঝ্যাঁটা পেটা করে ছেড়ে দিতুম। তাহার স্ত্রী কহিল, তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো, আর কোথাও বেরিও না, বলিয়া নিজের কাজে চলিয়া গেল। সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না। শম্ভু আসিয়া বাঁশঝাড় হইতে গোটা কয়েক বাঁশ কাটিয়া লইয়া গেল। শব্দ শুনিয়া শিবুর স্ত্রী বাহিরে আসিয়া সচক্ষে সমস্ত দেখিল, কিন্তু বাধা দেওয়া তো দূরে থাক, আজ সে কাছেও ঘেঁষিল না, নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল। দিন দুই পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল। স্ত্রীকে আসিয়া কহিল, তুই কি কানের মাথা খেয়েছিস? ঘরের পাশ থেকে সে বাঁশ কেটে নিয়ে গেল, আর তুই টের পেলিনি? কেন টের পাব না? আমি চোখেই তো সব দেখেছি। শিবু ক্রুদ্ধ হইয়া কহিল, তবু আমাকে তুই জানালি নে? জানাবো আবার কি? বাঁশঝাড় কি একা তোমার? ঠাকুরপোর তাতে ভাগ নেই? শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শ্রান্তভাবে ধপ করিয়া বসিয়া পড়িল। শিবু গরুর জন্য খড় কুচাইতেছিল। অন্ধকারে তাহার মুখের চোখের চাপা হাসিটা লক্ষ্য করিল না। সভয়ে জিজ্ঞাসা করিল, কি হল? পাঁচু গাম্ভীর্যের সহিত একটু হাস্য করিয়া কহিল, পাঁচু থাকলে যা হয় তাই। ওয়ারিন বের করে তবে আসছি, এখন কোথায় আছে জানতে পারলেই হয়। শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চড়িয়া গিয়াছিল। সে কহিল, যত খরচ হোক, ছোঁড়াকে ধরাই চাই, তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ। তারপরে উভয়ের নানান পরামর্শ চলিতে লাগিল। কিন্তু রাত্রি 11টা বাজিয়া গেল, ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার। শোবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেজের উপর মাদুর পাতিয়া শুইয়া আছে। ক্রুদ্ধ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, খাবার হয়ে গেছে তো আমাকে ডাকিসনি কেন? গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল, কে রাঁধলে যে খাবার হয়ে গেছে? শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল, রাঁধিসনি এখনো? না, আমার শরীর ভালো নেই, আজ আমি পারব না। নিদারুণ ক্ষুধায় শিবুর নাড়ি জ্বলিতেছিল, সে আর সহিতে পারিল না। শায়িত স্ত্রীর পিঠের উপর একটা লাথি মারিয়া বলিল, আজকাল রোজ অসুখ, রোজ পারব না। পারবি নে তো বেরো আমার বাড়ি থেকে। গঙ্গামণি কথাও কহিল না, উঠিয়াও বসিল না। যেমন শুইয়াছিল তেমনি পড়িয়া রহিল। সে রাত্রে শালা ভগিনীপতি কাহারও খাওয়া হইল না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই। এদিক ওদিক কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল, দিদি নিশ্চয়ই আমাদের বাড়িতে চলে গেছে। স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়া তাহার বিরক্তিও যেমন উত্তরোত্তর বাড়িতে ছিল, নালিশ মোকদ্দমার প্রতি ঝোঁকও তেমনি খাটো হইয়া আসিতেছিল। সে শুধু বলিল, চুলোয় যাক, আমার খোঁজবার দরকার নেই। বিকেলবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়িতে যায় নাই। পাঁচু ভরসা দিয়া কহিল, তাহলে নিশ্চয়ই
পিসিমার বাড়িতে চলে গেছেন। তাহাদের এক বড়লোক পিসি ক্রোশ ৫-৬ দূরে একটা গ্রামে বাস করিতেন। পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। সে মুখে বলিল বটে, যেখানে খুশি যাগ্গে মুরুগ্গে, কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল। তবুও রাগের উপর দিন ৫-৬ কাটিয়া গেল। এদিকে কাজকর্ম লইয়া, গরু বাছুর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল। একটা দিনও আর কাটে না, এমনই হইল। ৭ দিনের দিন সে আপনি গেল না বটে, কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠাইয়া দিল। পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই। শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সারাদিন স্নানাহার নাই, মরার মতো একটা তক্তপোষের উপর পড়িয়াছিল। পাঁচু হঠাৎ অত্যন্ত উত্তেজিতভাবে ঘরে ঢুকিয়া কহিল, সামন্ত মশাই, এ সন্ধান পাওয়া গেছে। শিবু ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায়? কে খবর দিলে? অসুখ বিসুখ কিছু হয়নি তো? গাড়ি নিয়ে চল না, এখুনি দুজনে যাই। পাঁচু বলিল, দিদির কথা নয়, গয়ার সন্ধান পাওয়া গেছে। শিবু আবার শুইয়া পড়িল, কোনো কথা কহিল না। তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো মতে হাত ছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসবেই, কিন্তু তখন আর এ বেটাকে বাগে পাওয়া যাবে না। শিবু উদাস কণ্ঠে কহিল, এখন থাক গে পাঁচু, আগে সে ফিরে আসুক, তারপরে। পাঁচু বাধা দিয়া কহিল, তারপরে কি আর হবে সামন্ত মশাই? বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে কাজটা শেষ করা চাই। সে এসে পড়লে হয়তো আর হবেই না। শিবু রাজি হইল, কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের উপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনো মতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। এখন পাঁচুর জোর ধার করিয়াই তাহার কাজ চলিতেছিল। পরদিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। পথে পাঁচু জানাইল, বহু দুঃখে খবর পাওয়া গেছে শম্ভু তাহাকে ৫ লার সরকারি পুলের কাজে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়াছে। সেইখানেই তাহাকে গ্রেপ্তার করিতে হইবে। শিবু বরাবর চুপ করিয়াই ছিল, তখনও চুপ করিয়াই রহিল। তাহারা গ্রামে যখন প্রবেশ করিল, তখন বেলা দ্বিপ্রহর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ, লোকজন, লোহালক্কর, কলকারখানায় পরিপূর্ণ। সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জনমজুরেরা বাস করিতেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল, যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো? তার ঘর ওই ওই যে, বলিয়া একখানা ক্ষুদ্র কুটির দেখাইয়া দিলে। তাহারা গুঁড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে কুটিরের পাশে আসিয়া দাঁড়াইল। ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল। পাঁচু পলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীর দর্পে অকস্মাৎ কুটিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইবা মাত্রই তাহার সমস্ত মুখ বিস্ময়ে, ক্ষোভে, নিরাশায় কালো হইয়া গেল। তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে। শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচল তুলিয়া দিয়া শুধু কহিল, তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গে, আমি ততক্ষণে আরো ১ হাঁড়ি ভাত চড়িয়ে দিই।
শেষ হলো আজকের গল্প। জানেন তো, এই গল্প পাবলিশের সাথেই আপনাদের মতামতগুলো পেলে ভীষণ উৎসাহ পাই, খুব আনন্দ লাগে। তৎক্ষণাৎই পরবর্তী গল্প রেকর্ড করতে বসে যাই। একটা আলাদাই উৎসাহ পাই জানেন, এতটাই পাওয়ারফুল আপনাদের মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে পরিচিত মানুষের মধ্যে শেয়ার অবশ্যই করবেন, যাতে গল্প একান্তে আরও 5টা মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে যায়। আপনাদের মতো যারা গল্প শুনতে ভালোবাসেন তারাও যেন যুক্ত হতে পারেন গল্প একান্তের সাথে। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।